আজকে আমরা ক্লাস 8-এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2026 সালের ইংলিশ সাবজেক্টের সিলেবাস এবং সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 1 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 ইংলিশ সাবজেক্টের সিলেবাস এবং এই প্রশ্নপত্র ও তার উত্তরগুলো। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে দেখো সিলেবাসের মধ্যে কোন কোন লেসন তোমাদের পড়তে হয়। 4 নম্বর যে লেসন দ্য গ্রেট এস্কেপ, 5 নম্বর হচ্ছে প্রিন্সেস সেপ্টেম্বর এবং 6 নম্বর লেসন দ্য সি, 7 নম্বর হচ্ছে আ কিংস টেল এবং 8 নম্বর হচ্ছে হ্যাপি প্রিন্স। এইগুলো তোমাদের পড়তে হবে। তার সঙ্গে গ্রামার, ভোকাবুলারি, রাইটিং তোমাদের প্যাসেজ মানে এই যে লেসনগুলোর মধ্যে যেগুলো রয়েছে সেগুলো ভালোভাবে পড়বে। তার মধ্যে থেকে তোমাদের কিন্তু এই গ্রামার, রাইটিং এগুলো দেওয়া হয়। আর এখানে তোমাদের 5 আর 6 নম্বর যে লেসন রয়েছে এই দুটো লেসন খুব ভালোভাবে পড়বে। বেশিরভাগ স্কুলে কিন্তু এই দুটো লেসন থেকেই তোমাদের প্যাসেজ তুলে প্রশ্ন দেওয়া হয়। বাকি সব লেসনগুলো তোমরা কিন্তু পড়বে। প্রতিটা লেসনের ভিডিও তার ভিডিও কিন্তু অলরেডি দেওয়া আছে আমাদের চ্যানেলে, ঠিক আছে। সমস্ত মানে বাংলা অনুবাদ এবং তার সঙ্গে তোমাদের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সব কিছুর উত্তরও কিন্তু করে দেওয়া হয়েছে সেই ভিডিওগুলোর মধ্যে, সেগুলো তোমরা চাইলে দেখে নেবে, ওকে। এবং এই সমস্ত প্রশ্নদের পিডিএফ ফাইলগুলো আমাদের অ্যাপের মধ্যে থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পেড কোর্সের মধ্যে দেওয়া থাকবে। প্রথমে তোমাদের অ্যাপ থেকে পেমেন্ট করতে হবে, তারপর কিন্তু তোমরা পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে। তো এখানে প্রথমে রয়েছে সেকশন এ, রিডিং কম্প্রিহেনশন সিন। 1 নম্বর দেখে রিড দ্য ফলোয়িং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স। তো নিচে একটি টেক্সট বা প্যাসেজ দেওয়া হয়েছে লেসন 7 থেকে 7 নম্বর লেসন থেকে আ কিংস টেল, এই লেসন থেকে দেওয়া হয়েছে। প্যাসেজটি প্রথমে পড়তে হবে, তারপর যে প্রশ্ন দেওয়া হচ্ছে সেগুলোর উত্তর লিখতে হবে। তো চলো প্যাসেজটি আগে আমরা পড়ে নিই। কী বলা হচ্ছে? কিং আর্থার রুলড ফর ম্যানি হ্যাপি ইয়ার্স অ্যান্ড গ্রিউ ওল্ড উইথ টাইম। তো কিং আর্থার মানে কি রাজা আর্থার রুলড মানে শাসন করেছিলেন ফর ম্যানি হ্যাপি ইয়ার্স অনেক সুখী বছর, অ্যান্ড এবং গ্রিউ ওল্ড এবং বৃদ্ধ হয়েছিলেন, উইথ টাইম মানে সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধ হয়েছিলেন। ম্যানি অফ হিজ ট্রাস্টেড নাইটস হ্যাড পেরিসড ডিউরিং দেয়ার অ্যাডভেঞ্চার্স। তো ম্যানি অফ হিজ ট্রাস্টেড নাইটস, ট্রাস্টেড বলতে কি বিশ্বস্ত, তার যে মানে তার অনেক বিশ্বস্ত যে নাইটস, ঠিক আছে। নাইটস বলতে কি সেনাবাহিনী আর কি, তার যে রাজার যে সমস্ত লোকজন থাকে আর কি, ঠিক আছে, উচ্চ পদস্থ যে সমস্ত কর্মচারী তাদেরকে বলা হচ্ছে নাইটস। তো সেই সমস্ত নাইটসরা কী করতো? হ্যাড পেরিসড মানে মারা গিয়েছিলেন, ঠিক আছে। পেরিসড বলতে এখানে মারা গিয়েছিলেন। ডিউরিং দেয়ার অ্যাডভেঞ্চার্স তাদের যে দুঃসাহসিক কাজ, সেই দুঃসাহসিক কাজে বা যুদ্ধক্ষেত্রে মারা গিয়েছিলেন। দ্য কিং গেভ হিজ ম্যাজিক সোর্ড দ্য এক্সক্যালিভার টু আ ট্রাস্টেড নাইট। দ্য কিং গেভ মানে দিয়েছিলেন, হিজ ম্যাজিক সোর্ড তার কাছে একটা জাদু তরবারি ছিল, সেই জাদু তরবারিটাকে দিয়েছিলেন, ঠিক আছে। দ্য এক্সক্যালিভার মানে সেই জাদু তরবারিটার নাম কী ছিল? এক্সক্যালিভার। সেটা কাকে দিয়েছিলেন? টু আ ট্রাস্টেড নাইট, তার একটা বিশ্বস্ত একটা নাইটকে তিনি সেই তরবারিটা দিয়েছিলেন। অ্যাট দ্য কিংস কমান্ড মানে রাজার আদেশ মতো দ্য নাইট থ্রিউ দ্য সোর্ড, সেই নাইট কী করেছিল? থ্রিউ মানে ফেলে দিয়েছিল আর কি, সেই সোর্ড বলতে তরবারিটিকে, ইনটু দ্য লেক সেই লেকের মধ্যে বা হ্রদের মধ্যে, অ্যামিড দ্য প্লেন অফ দ্য সুইট স্মেলিং ফ্লাওয়ার্স মানে সেই সুন্দর মানে সুগন্ধযুক্ত যে ফ্লাওয়ারের মানে ফুল আর কি, ঠিক আছে, ফুলের যে মানে সমতল ভূমি যেখানে ছিল, ঠিক আছে, এবং সেখানে যে লেকটা ছিল, যে হ্রদ, সেই হ্রদে ফেলে দিয়েছিলেন। আ বিউটিফুল আর্ম রোজ ফ্রম দ্য লেক, এবং সেই লেক থেকে একটা সুন্দর হাত উঠে এসেছিল। কট দ্য সোর্ড, তারপর সেই তরবারিটাকে ধরে নিয়েছিল সেই হাতটা। অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড এবং উধাওমান অদৃশ্য হয়ে গিয়েছিল। ডিসঅ্যাপিয়ার্ড বলতে অদৃশ্য হয়ে গিয়েছিল। ইনটু দ্য গ্রিন ডেপথস অফ ওয়াটার মানে জলের সেই সবুজ মানে জলের যে গভীর সেই সবুজ জল আর কি, ঠিক আছে, জলটাকে সবুজের সঙ্গে তুলনা করা হচ্ছে, ঠিক আছে। সেই গভীর জলে তলিয়ে মানে অদৃশ্য হয়ে গিয়েছিল হাতটা তরবারিটিকে নিয়ে। তো এই অংশটুকু আমাদের দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর আরেকটু অংশ দেওয়া আছে। কি বলা হচ্ছে দেখো? দ্য নাইট came back and told the king what had happened. তো নাইট কেম ব্যাক মানে সেই নাইট ফিরে এসেছিল, অ্যান্ড টোল্ড দ্য কিং এবং রাজাকে বলেছিল হোয়াট হ্যাড হ্যাপেন্ড যা ঘটেছিল। অর্থাৎ সেই নাইট কী করেছিল? তরবারিটাকে লেকে ফেলে দিয়েছিল, এবং সেই তরবারিটা হ্রদ থেকে মানে লেক থেকে একটা হাত উঠে এসে তরবারিটাকে ধরে নিয়ে আবার সেটা জলের মধ্যে চলে গিয়েছিল। এই ঘটনা সেই রাজাকে এসে বলেছিল নাইট। দ্য কিং আর্থার স্মাইল্ড, এবং এই কথা শুনে রাজা আর্থার হেসেছিলেন। হি ইনস্ট্রাক্টেড হিজ পিপল টু পুট হিম অন আ বার্জ। তো হি ইনস্ট্রাক্টেড মানে তিনি নির্দেশ দিয়েছিলেন, হিজ পিপল তার লোকজনকে, রাজার যে সমস্ত লোকজন রয়েছে তাদেরকে কি নির্দেশ দিয়েছিলেন? টু পুট হিম তাকে রাখতে, অন আ বার্জ একটা নৌকোতে রাখতে নির্দেশ দিয়েছিলেন। তিনি বৃদ্ধ হয়ে গেছিলেন সেই সময়। ইট ওয়াজ
দ্য আওয়ার অফ টুইলাইট, এবং এই যে সময়টা ছিল কি টুইলাইট মানে কি গোধূলির সময়, সন্ধ্যার ঠিক আগের মুহূর্ত। উইথ টিয়ারফুল আইজ মানে হচ্ছে চোখে জল নিয়ে, জলপূর্ণ চোখ নিয়ে, এভরিওয়ান প্রত্যেকে বিড গুড বাই, সবাই গুড বাই জানিয়েছিল বা বিদায় জানিয়েছিল, টু দ্য ওল্ড কিং এই বৃদ্ধ রাজাকে, অ্যাজ দ্য বার্জ সেল উইথ হিম, যখন এই যে ছোট্ট বার্জ বলতে ছোট্ট নৌকা, যখন এই ছোট্ট নৌকাটি এই রাজাকে নিয়ে মানে পাড়ি দিয়েছিল টু ওয়ার্ডস দ্য সেটিং সান, সূর্যাস্তের দিকে। টুয়ার্ডস বলতে দিকে, আর সেটিং সান বলতে কি সূর্যাস্ত, সানসেট মানে কি সূর্যাস্ত। এটার বাংলা অনুবাদ এখানে দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিওটিকে পজ করে বাংলাটা ভালোভাবে পড়ে নেবে, ঠিক আছে। তো চলো আমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নিই। নাম্বার এতে দেওয়া আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, সঠিক অল্টারনেটিভটার পাশে টিক দিতে হবে, 1 × 3 = 3। 1 নম্বর দেখে দ্য কিং থ্রিউ দ্য সোর্ড ইনটু দ্য লেক ওবেইং দ্য কিংস রিকোয়েস্ট অর্ডার অ্যাডভাইস। কী বলা হচ্ছে? দ্য কিং থ্রিউ দ্য সোর্ড মানে রাজা সেই তরবারিটিকে, দ্য কিং থ্রিউ দ্য দ্য নাইট, এখানে দ্য কিং নট নাইট, মানে নাইট সেই তরবারিটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল ইনটু দ্য লেক, লেকের মধ্যে, ঠিক আছে। ওবেইং দ্য কিংস মানে রাজার কী মান্য করে, রিকোয়েস্ট অর্ডার না অ্যাডভাইস, রাজার সেটা কী করেছিল, অর্ডার দিয়েছিল, কমান্ড মানে কি অর্ডার, তো অপশান বি এটা সঠিক হবে, রাজার আদেশ অনুসারে। নাম্বার 2 দ্য কিং গেভ হিজ ম্যাজিক সোর্ড টু, রাজা তার যে জাদু তরবারি সেটা দিয়েছিল কাকে, আর রিবেল নাইট, মিনিস্টার, রিলায়েবল সোলজার হু হ্যাড হাই সোশ্যাল র্যাঙ্ক, আর ট্রাস্টেড নাইট, সঠিক উত্তর অপশন ডিটা হবে। আর ট্রাস্টেড নাইট একজন বিশ্বস্ত তার নাইটকে তিনি দিয়েছিলেন তার জাদু তরবারিটা, এখানে ডিএটা সঠিক উত্তর হচ্ছে। নাম্বার 3 এভরিওয়ান বেড গুড বাই টু দ্য ওল্ড কিং অ্যাট দ্য টাইম অফ, মানে প্রত্যেকের রাজাকে গুড বাই জানিয়েছিল, সেই সময়টা কী ছিল, ডন, নুন, ডাস্ক না নান অফ দিস, না এর কোনোটাই নয়, তো কোনটা হবে? ডন মানে কি ভোরবেলা তো হবে না, নুন মানে দুপুরেও হবে না, ডাস্ক বলতে এখানে কিন্তু আমাদের যে গোধূলির সময় অর্থাৎ সূর্যাস্তের ঠিক আগের সময়, সেই সময়টাকে বলা হয় ডাস্ক, বা আমাদের এখানে আমরা কী পেয়েছিলাম টুইলাইট, সেটাকেও বলা হয় গোধূলি, এবং ডাস্ক মানেও হচ্ছে গোধূলির সময়, তো আমাদের অপশান সি এটা এখানে সঠিক উত্তর হবে। তারপর নাম্বার বিতে হচ্ছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, ঠিক উত্তরের পাশে ঠিক এবং ভুল উত্তরের পাশে এফ লিখতে হবে, কিন্তু 2 = 2। 1 নম্বর দেখো দ্য লেক ওয়াজ ইন দ্য মিডস অফ অর্ডারলেস ফ্লাওয়ার, মানে লেকটা ছিল মানে অর্ডারলেস মানে কি গন্ধহীন ফুলের মাঝে, এটা ভুল হবে, সেখানে কিছু সুগন্ধযুক্ত ফুলের বাগান মানে ফুল গাছ ছিল সেখানে, তার জন্য এটা আমরা এফ লিখব। নাম্বার 2 হচ্ছে এভরিওয়ান ওয়াজ সোরোফুল টু বিড দ্য কিং গুড বাই, তো প্রত্যেকে সোরোফুল মানে কি দুঃখী হয়ে পড়েছিল যখন রাজাকে হচ্ছে তারা গুড বাই বা বিদায় জানিয়েছিল, এটা সঠিক, তো আমরা টি লিখব। নাম্বার সিতে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, নিজের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে, 2 × 2 = 4। 1 নম্বর দেখে হোয়াট ইজ কিং আর্থার্স ম্যাজিক সোর্ড কল্ড, অর্থাৎ রাজার যে জাদু তরবারি ছিল সেটাকে কি বলা হতো, সেটার নাম কী ছিল, সেটার নাম ছিল এক্সক্যালিবার, আমরা লিখব দ্য কিংস ম্যাজিক সোর্ড ইজ কল্ড দ্য এক্সক্যালিবার, ঠিক আছে। নাম্বার 2 ফ্রম হোয়ার ডিড দ্য আর্ম অ্যারাইজ, মানে কোথা থেকে সেই হাতটা উঠে এসেছিল, লেকের মাঝখান থেকে, হ্রদের মাঝখান থেকে উঠে এসেছিল। দ্য আর্ম অ্যারোজ ফ্রম দ্য লেক, মানে লেক থেকে হাতটা উঠে এসেছিল, তারপর সে তরবারিটিকে নিয়ে অদৃশ্য হয়ে গিয়েছিল। নাম্বার 2 রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন, নিচে একটি টেক্সট বা প্যাসেজ দেওয়া হয়েছে, এটাকে পড়ে নিচের প্রশ্নের উত্তর লিখতে পেরেছে। লেসন 6 দ্য সি, মানে এটা হচ্ছে তোমাদের পোয়েম থেকে একটা প্যাসেজ দেওয়া হয়েছে, 6 নম্বর যে লেসনে তোমাদের পোয়েমটা রয়েছে দ্য সি, সেখান থেকে দেওয়া হয়েছে। তো চলো আমরা প্রথমে এটা পড়ে নিই, তারপর প্রশ্নের উত্তরগুলোকে লিখব। দেখো কী বলা হচ্ছে, দ্য সি ইজ আ হাংরি ডগ, অর্থাৎ দ্য সি মানে কি সমুদ্র, ইজ মানে হয়, সমুদ্র হয়, এ হাংরি ডগ ক্ষুধার্ত কুকুর, হাংরি মানে কি ক্ষুধার্ত, ডগ মানে হচ্ছে কুকুর, তো সমুদ্রকে একটি ক্ষুধার্ত কুকুরের সঙ্গে এখানে তুলনা করা হচ্ছে। জায়েন্ট অ্যান্ড গ্রে, এবং এই কুকুরটা কেমন, জায়েন্ট মানে কি দৈত্যাকার, অ্যান্ড গ্রে মানে ধূসর বর্ণের, অর্থাৎ সমুদ্র হচ্ছে একটা দৈত্যাকার এবং ধূসর বর্ণের ক্ষুধার্ত কুকুর, ঠিক আছে, এটাই এখানে তুলনা করা হচ্ছে সমুদ্রকে। হি রোলস অন দ্য বিচ অল ডে, তো হি রোলস মানে সে গড়াগড়ি খায়, অন দ্য বিচ মানে হচ্ছে কি বিচ মানে কি সমুদ্র যে তীর তটভূমিতে গড়াগড়ি খায়, অল ডে সারা দিন ধরে। উইথ হিজ ক্লাসিং টিথ অ্যান্ড স্যাগি জজ, উইথ হিজ ক্লাসিং টিথ, ক্লাসিং মানে কি ঘষ্টানো দাঁত কটমট করে যেমন, ঠিক আছে, সেরকম সেটাকে বলা হচ্ছে ক্লাসিং, তো তার সেই মানে ঘষ্টানো দাঁত নিয়ে, অ্যান্ড স্যাগি জজ মানে কি চোয়াল, আর স্যাগি বলতে এখানে রুক্ষ, তার রুক্ষ চোয়াল এবং এই ঘষ্টানো দাঁত নিয়ে কী করেছে,
আওয়ার আপন আওয়ার হি নজ, ঘন্টার পর ঘন্টা সে নজ, নজ মানে কি চেবানো, ঘন্টার পর ঘন্টা সে চেবাতে থাকে। কী চেবাতে থাকে? দ্য রামলিং টামলিং স্টোনস, রামলিং মানে হচ্ছে কি গুড়গুড় শব্দ করতে থাকা, টামলিং মানে হচ্ছে গড়াগড়ি গড়াগড়ি খেতে থাকা, স্টোনস মানে হচ্ছে পাথর। এই পাথরগুলোকে এখানে সে চিবোতে থাকে। কে? এই সমুদ্র। ঠিক আছে, মানে কুকুর যেমন এখানে মানে হাড় চিবোয় কর্মর করে আওয়াজ করে, তেমনি এখানে সমুদ্রকেও হচ্ছে তুলনা করা হচ্ছে কুকুরের সঙ্গে। সে কী করে? সে যখন সমুদ্রের ঢেউ যখন সেই পাথরগুলোর ওপর পড়ে, সেই পাথরগুলো একটা গুড়গুড় আওয়াজ করে, সেটাকেই এখানে তুলনা করা হচ্ছে। তো বলা হচ্ছে কি যে এই দৈত্যাকার এই যে সমুদ্র কুকুর, সে কী করে? তার সেই মানে ঘষ্টানো দাঁত নিয়ে এবং রুক্ষ চোয়াল নিয়ে ঘন্টার পর ঘন্টা এই যে গড়িয়ে যাওয়া এবং গুড়গুড় শব্দ করতে থাকা পাথরগুলিকে সে চিবাতে থাকে। ওকে, এরপরে দেখো অ্যান্ড বোনস বোনস বোনস, এবং হাড় হাড় হাড়, বোন মানে কি? হাড়। তো এই পাথরগুলিকে হাড়ের সঙ্গে তুলনা করা হচ্ছে। নেক্সট হচ্ছে দ্য জায়ান্ট সি ডগ মৌন্স। তো এই দৈত্যাকার সমুদ্র কুকুর কী করে? মৌন্স, মৌন্স মানে হচ্ছে কি আর্তনাদ করা বা গোঙানো, গোঙাতে থাকা, ভীষণ জোরে মানে চিৎকার করা আর কি, ঠিক আছে, সেটাই। তো সেরকম করতে থাকে। সমুদ্রের যে গর্জন সেটাকেই হচ্ছে মানে কুকুরের যে গর্জনের সঙ্গে তুলনা করা হচ্ছে, ঠিক আছে। লিকিং হিজ গ্রিজি পজ, লিকিং মানে কি চাটতে থাকা আর কি, হিজ গ্রিজি পজ, গ্রিজি মানে চটচটে, পজ মানে হচ্ছে থাবা, তার যে চটচটে থাবা, সেই চটচটে থাবাগুলোকে চাটতে চাটতে এই দৈত্যাকার সমুদ্র কুকুর কী করে? গোঙাতে থাকে বা ভীষণ গর্জন করতে থাকে। ওকে, এটার বাংলা অনুবাদ এখানে দেওয়া হয়েছে, প্রতিটা লাইন বাই লাইন এখানে প্রতিটা লাইনের অর্থ দেওয়া আছে, ঠিক আছে। লাইন এগুলো তোমরা এখান থেকে ভিডিওটিকে পজ করে চাইলে পড়তে পারো। আমি অলরেডি তোমাদের এটা পড়িয়ে দিলাম মানে পড়ে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমি দিয়ে রেখেছি, তো এখান থেকে তোমরা জাস্ট এটা ভিডিওটিকে পজ করে পড়ে নেবে একবার। চলো আমরা এখন প্রশ্নের উত্তরগুলি দেখব। প্রথম নাম্বার এতে টিক দ্য কারেক্ট আনসার, সঠিক উত্তরের মানে সঠিক উত্তরের পাশে টিক দিতে বলা হচ্ছে 1 × 3 = 3। নাম্বার একে দেওয়া আছে দ্য সি ইজ কম্পেয়ার টু মানে সমুদ্রকে তুলনা করা হচ্ছে কিসের সঙ্গে? লেজি ডগ, অ্যাক্টিভ ম্যান, হাংরি ডগ। তো সমুদ্রকে একটা হাংরি ডগ মানে ক্ষুধার্ত কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে। হাংরি বলতে ক্ষুধার্ত, ডগ মানে কুকুর। তো নাম্বার সি এটা সঠিক উত্তর হবে। নাম্বার 2 কি দেওয়া আছে? দ্য সি রোলস অন দ্য বিচ, মানে সমুদ্র গড়াগড়ি খায় অন দ্য বিচ মানে হচ্ছে তটভূমির ওপরে বা তীরের ওপরে, অল ডে, অল ইভিনিং, অনলি অ্যাট নাইট। সঠিক উত্তর অপশান এ হবে, অল ডে মানে সারা দিন ধরে সে গড়াগড়ি খায়। নাম্বার 3 দ্য সি সিন অ্যাজ আ ডগ হ্যাজ, দ্য সি মানে কি সমুদ্র, সিন অ্যাজ আ ডগ যাকে একটা কুকুরের মতো দেখা হয়েছে, কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে, হ্যাজ মানে তার আছে, কি আছে? গ্রিজি পজ, তারপর হচ্ছে সার্ফ পজ, স্মল পজ। সঠিক উত্তর অপশান এ হবে, গ্রিজি পজ মানে কি চটচটে মানে থাবা, গ্রিজি বলতে এখানে চটচটে আর কি, ঠিক আছে, আঠালো আর কি। তো অপশান এ সঠিক উত্তর হচ্ছে। নাম্বার বিতে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য হেল্প অফ দ্য অ্যাবাভ টেক্সট। যে টেক্সট আমরা পড়লাম অর্থাৎ যে পোয়েমটা পড়লাম সেখান থেকে তথ্য নিয়ে এগুলোকে সম্পূর্ণ করতে হবে এই বাক্যগুলোকে। নাম্বার 1 দেওয়া আছে দ্য সি রোলস অন দ্য বিচ উইথ হিজ ক্লাসিং টিথ অ্যান্ড স্যাগি জস, অর্থাৎ দ্য সি রোলস অন দ্য বিচ সমুদ্র হচ্ছে গড়াগড়ি খায় তটভূমিতে, উইথ হিজ তার কী নিয়ে? ক্লাসিং টিথ মানে হচ্ছে ঘষ্টানো দাঁত নিয়ে, আর স্যাগি জস রুক্ষ চোয়াল নিয়ে। নাম্বার 2 দ্য জায়েন্ট সি নজ মানে হচ্ছে এই দৈত্যাকার সমুদ্র, নজ মানে কি চিবোতে থাকে, কী চিবোতে থাকে? দ্য রামলিং টামলিং স্টোনস, গোড়াগড়ি খেতে থাকা এবং গুড়গুড় শব্দ করতে থাকা পাথরগুলিকে সে চিবোতে থাকে। নাম্বার সি আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, এখানে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। 2 × 2 = 4। নাম্বার 1 হোয়াট ডাজ দ্য সি লুক লাইক, সমুদ্র কীরকম দেখতে? দ্য সি লুকস লাইক আ হাংরি ডগ, সমুদ্রকে একটি ক্ষুধার্ত কুকুরের মতো দেখতে। নাম্বার 2 হাউ আর দ্য পজ অফ জায়েন্ট সি ডগ, এই দৈত্যাকার মানে এই দৈত্য সমুদ্র কুকুরের যে থাবা, সেই থাবাগুলি কীরকম? সেই থাবাগুলি কীরকম? চটপটে আর কি, চটপটে বলতে চটচটে অ্যাকচুয়ালি, ঠিক আছে, আঠালো, যেটাকে আমরা পেলাম কি গ্রিজি আর কি। গ্রিজ মানে কি আমরা জানি, ঠিক আছে, চটচটে একটা জিনিস আর কি, আঠালো জিনিস। তো দ্য পজ অফ জায়েন্ট সি ডগ আর গ্রিজি, এখানে আনসারটা হবে গ্রিজি। ওকে, রিডিং কম্প্রিহেনশন আনসিন, এখানে একটি আনসিন প্যাসেজ দেওয়া হয়েছে এবং 3 নম্বর দাগে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিজের প্যাসেজটি পড়ে প্রশ্নের উত্তর লিখতে হবে। এটা একটি আনসিন প্যাসেজ, তোমাদের বইতে নেই, অন্য কোথাও থেকে তোমাদের তুলে দেওয়া হয়েছে আননোন একটা প্যাসেজ, যেটাকে পড়ে প্রশ্নের উত্তর লিখতে হবে। তো চলো আমরা এটাকে একবার রিডিং পড়ে নিই। দ্য 92-year-old পণ্ডিত পাসড অ্যাওয়ে অন ওয়েডনেসডে অ্যাট ক্যালিফোর্নিয়া স্ক্রিপস মেমোরিয়াল হসপিটাল where he had undergone a heart valve replacement surgery at last week.
It is with heavy hearts we write to inform you that Pandit Ravi Shankar, husband, father, and musical soul, passed away today. His wife Sukarna and daughter Anushka said in a joint statement. Born in Varanasi on 7 April 1920 to the Diwan in the erstwhile court of Dhalwar in Rajasthan, Ravi Shankar's artistic life began at 10 as the youngest member of Paris-based dance troupe of his celebrated brother of Uday Shankar. Those formative years laid the foundation of Catholicity in music that was reinforced by the training under আলাউদ্দিন খান অফ মাইহার। এটার বাংলা অনুবাদ এখানে আমরা লিখে রেখেছি, তোমরা ভিডিওটিকে পজ করে একবার পড়বে। আমি তোমাদের এখান থেকে যে প্রশ্ন দেওয়া হয়েছে সেগুলোর উত্তর দেখো করে দিচ্ছি। নাম্বার এতে কি বলা হচ্ছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরের পাশে এখানে টিক দিতে হবে। 1 × 4 = 4। নাম্বার 1 পণ্ডিতজি ডায়েড অ্যাট দ্য এজ অফ, মানে পণ্ডিতজি মারা গিয়েছিলেন 95, 96, 92 না 90 ইয়ার্সে, 92, ঠিক আছে, 92 92 বছর বয়সে আমরা যে প্যাসেজের মধ্যে পেয়েছি। 2 নম্বর দাগে পণ্ডিতজি হ্যাড আন্ডারগন এ, মানে পণ্ডিতজিকে মানে কি একটা অপারেশন হয়েছিল, সেটা কি হার্ট সার্জারি, ব্রেন সার্জারি, নি সার্জারি, প্লাস্টিক সার্জারি। তার হার্ট সার্জারি হয়েছিল, অপশান এটা সঠিক হবে এখানে। নাম্বার 3 হচ্ছে হেয়ার পণ্ডিতজি ইজ রেফার্স টু, মানে এখানে পণ্ডিতজি বলতে কাকে বোঝানো হচ্ছে, আলাউদ্দিন খান, রবি শঙ্কর, উদয় শঙ্কর না দ্য দিবান। তো এখানে রবি শঙ্করের কথা বলা হয়েছে, অপশান বি এর টান। তারপরে হচ্ছে নাম্বার 4 দ্য নেম অফ রবি শঙ্করস ডটার ইজ, মানে রবি শঙ্করের মেয়ের নাম কি, সুকন্যা, অনুষ্কা, অনুসুয়া, সুরেন্দ্র। তো রবি শঙ্করের মেয়ের নাম হচ্ছে সুকন্যা, সরি অনুষ্কা হবে, অপশান বি এরটা। তারপর নাম্বার বিতে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে এগুলোকে সম্পূর্ণ করতে হবে। পণ্ডিতজি ওয়াজ বোর্ন, পণ্ডিতজি জন্মগ্রহণ করেছিলেন অন 7 এপ্রিল 1920 টু দ্য দিওয়ান ইন দ্য আর্স্টওয়াইল কোর্ট অফ ধারওয়াড় ইন রাজস্থান। নাম্বার 2 হিজ ওয়াইফ সুকন্যা অ্যান্ড ডটার অনুষ্কা সেড, কী হবে, সেড দ্যাট পণ্ডিত রবি শঙ্কর হ্যাড পাসড অ্যাওয়ে, ঠিক আছে, পণ্ডিত রবি শঙ্কর যে মানে মারা গেছেন এটা তারা বলেছিলেন। 3 নম্বর হি পাসড অ্যাওয়ে অ্যাট ক্যালিফোর্নিয়া স্ক্রিপস মেমোরিয়াল হসপিটাল, এখানে মারা গিয়েছিলেন ক্যালিফোর্নিয়া স্ক্রিপস মেমোরিয়াল হসপিটালে। নাম্বার সি আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, নিজের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। 2 × 3 = 6। ওয়েন অ্যান্ড হাউ রবি শঙ্করস আর্টিস্টিক লাইফ বিগিন, কখন এবং কোথায়, মানে কি কখন এবং কীভাবে রবি শঙ্করের এই যে শৈল্পিক যে জীবন সেটা শুরু হয়েছিল কখন এবং কীভাবে। তো রবি শঙ্করস আর্টিস্টিক লাইফ বিগিন অ্যাট দ্য এজ অফ 10, মানে 10 বছর বয়সে তারা এই মানে শিল্পের যে জীবন সেটা শুরু হয়েছিল অ্যাজ দ্য ইয়াংগেস্ট মেম্বার অফ প্যারিস বেসড ডান্স ট্রুপ অফ হিজ সেলিব্রেটেড ব্রাদার অফ উদয় শঙ্কর। নাম্বার 2 হোয়াট কাইন্ড অফ সার্জারি ডিড রবি শঙ্কর আন্ডারগো অ্যান্ড হোয়ার, মানে রবি শঙ্করের কীরকম সার্জারি করা হয়েছিল এবং কোথায় করা হয়েছিল। রবি শঙ্কর হ্যাড আন্ডারগন আ হার্ট ভাল্ভ রিপ্লেসমেন্ট সার্জারি, তার একটা এই যে হার্ট ভাল্ভ রিপ্লেসমেন্ট সার্জারি, এই সার্জারিটা করা হয়েছিল অ্যাট ক্যালিফোর্নিয়া, মানে ক্যালিফোর্নিয়াতে ক্যালিফোর্নিয়া স্ক্রিপস মেমোরিয়াল হসপিটাল, সেখানে। নাম্বার 3 হচ্ছে ওয়েন অ্যান্ড হোয়ার রবি শঙ্কর বোর্ন, কোথায় এবং কখন এবং কোথায় রবি শঙ্কর জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ তার জন্ম তারিখটা এবং জন্মস্থানটা লিখতে হবে। রবি শঙ্কর ওয়াজ বোর্ন ইন ভারাণসী on 7 April 1920 to the Diwan in the erstwhile court of Jalwar in Rajasthan. Section B Grammar and Vocabulary. 4A underline and identify the phrase in the following sentences. এখানে নাম্বার 1 দেওয়া আছে সি ইজ আ লেডি অফ গ্রেট পেশেন্স, সে ভীষণ ধৈর্যশীল একজন মহিলা। এখানে আমাদের ফ্রেজ কোনটা, অফ গ্রেট পেশেন্স, এটা হচ্ছে ফ্রেজ এবং এটা হচ্ছে আমাদের একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, যেহেতু এ লেডি মানে মহিলা, এটা হচ্ছে কি নাউনটা সম্পর্কে কিছু বলা হচ্ছে, তো এটা আমাদের কী হবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। তো অফ গ্রেট পেশেন্স এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ।
তারপর দেখো নাম্বার 2-এ দ্য উইন্ড ব্লিউ উইথ গ্রেট স্পিড, মানে বাতাস ভীষণ জোরে বইছে। তো বাতাসটা কেমন বইছে? উইথ গ্রেট স্পিড, ভীষণ জোরে। এইটা হচ্ছে আমাদের মানে একটা ফ্রেজ এবং এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে, ঠিক আছে? যেহেতু এটা একটা অ্যাডভার্বের মধ্যে ব্যবহার মানে কাজ করছে। বাতাসটা ব্লিউ মানে বইছে, কেমন বইছে মানে জোরে বইছে, তাই এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। নাম্বার 2-এ বিতে আন্ডারলাইন দ্য ক্লজ ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ক্লজেস দে আর। এখানে যেগুলো ক্লজ সেগুলোকে আন্ডারলাইন করতে হবে এবং কীরকম ক্লজ সেটা লিখতে হবে। 1 × 2 = 2 দেওয়া আছে। নাম্বার 1-এ দেওয়া হচ্ছে আই হোপ দ্যাট মাই আঙ্কেল উইল ভিজিট মি, আমি আশা করি যে আমার কাকা আমার সঙ্গে দেখা করবে। তো এখানে আই হোপ এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তারপর দেখো দ্যাট মাই আঙ্কেল উইল ভিজিট মি, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ এবং এটা কি সাবঅর্ডিনেট ক্লজের 3টে করে ভাগ থাকে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। তো এটা হচ্ছে কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ হবে, এটা আমাদের হচ্ছে নাউন ক্লজ হবে। আমি কি আশা করেছিলাম যে আমার কাকা আমার সঙ্গে দেখা করবে, এটা হচ্ছে নাউন ক্লজ। কি দিয়ে প্রশ্ন করে যদি আমরা কোনো উত্তর পাই সেক্ষেত্রে সেটা আমাদের নাউন ক্লজ হয়, এটা মনে রাখবে। তো এই দ্যাট মাই আঙ্কেল উইল ভিজিট মি এটা নাউন ক্লজ। নাম্বার 2 হচ্ছে দে লিভ ইন আ প্লেস ওয়্যার ইট ইজ অলওয়েজ কোল্ড। তো দে লিভ ইন আ প্লেস, তারা একটা জায়গায় বাস করে বা থাকে, ওয়্যার ইট ইজ অলওয়েজ কোল্ড, যেখানে এটা সবসময় ঠান্ডা। তো এখানে প্লেস এর জায়গাটা একটা নাউন, এই নাউন সম্পর্কে এটা এই যে বাক্যটা পরের অংশটা মানে হোয়ার ইট ইজ কোল্ড, যেখানে সবসময় ঠান্ডা, এটা বলা হচ্ছে তো একটা নাউন সম্পর্কে। তো এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ হবে। তোমরা এখানে লিখবে অ্যাডজেক্টিভ ক্লজ এবং হোয়ার ইট ইজ কোল্ড এই অংশটার তলায় তোমরা কিন্তু দাগ দেবে। নাম্বার সিতে রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিমস, এগুলোর মানে বিপরীত শব্দ দিয়ে এগুলোকে রিপ্লেস করতে হবে। মানে দেখো দ্য বয় রোট আ ডিফারেন্ট স্টোরি, তো ডিফারেন্ট মানে কি আলাদা, তো কি লিখবো? সেম লিখবো, ডিফারেন্টের বিপরীত শব্দ কী হবে? সেম। দ্য বয় রোট আ সেম স্টোরি, একই গল্প লিখেছিলেন। দ্য গেট ওয়াজ ওপেন্ড বাই দ্য পোর্টার, তো ওপেন মানে কি খোলা, তাহলে কী হবে? এখানে ক্লোজড হবে, ঠিক আছে? নাম্বার ডিতে fill in the blanks with appropriate articles and prepositions, সঠিক আর্টিকেল প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে এগুলোকে। কলকাতা ইজ দ্য ক্যাপিটাল, দেখো কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, কলকাতা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে রাজধানী। তারপরে দ্য সিটি স্ট্যান্ডস অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার হুগলি, ঠিক আছে? এখানে হবে দ্য সিটি স্ট্যান্ডস মানে কি শহরটা অবস্থিত আর কি অন দ্য ব্যাঙ্ক অফ রিভার হুগলি, হুগলি নদীর তীরে অবস্থিত। তো প্রথমটা অফ, তারপরে দা, তারপরে অন, তারপরে অফ হবে, ঠিক আছে? পরেরটা দেখো সেকশন বি রাইটিং স্কিল। নাম্বার 5-এ রাইট আ স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, প্রশ্নের মান 7 নম্বর দেওয়া আছে। এই হিন্টসগুলোর সাহায্যে এখানে আমাদেরকে 80টা শব্দের মধ্যে লিখতে হবে স্টোরি, মানে গল্প লিখতে হবে। কী দেওয়া আছে? আ কিং প্রাউড অফ হিজ পাওয়ার, একজন রাজা ছিল, তার মানে ক্ষমতা সম্পর্কে সে খুব গর্বিত ছিল, তিনি খুব গর্বিত ছিলেন। টেলস হি ক্যান কন্ট্রোল এভরিথিং অন আর্থ, এবং তিনি বলতেন পৃথিবীতে সব কিছু তিনি কন্ট্রোল করতে পারবেন। টেক্স হিজ কার্টিয়ার্স টু দ্য সি শোর, এবং তার সেই সভাসদদের তিনি একটা সমুদ্রের তীরে নিয়ে গিয়েছিলেন। অর্ডার্স দ্য ওয়েভস টু মুভ ব্যাক, এবং ঢেউকে তিনি আদেশ দিয়েছিলেন মুভ ব্যাক মানে ফিরে যেতে। দ্য ওয়েভস ল্যাশ অ্যাট দ্য ফিট অফ দ্য কিং, এবং ঢেউ কী করেছিল? তার রাজার পায়ের কাছে এসে ধাক্কা মেরেছিল। মানে ঢেউয়ের যে স্বাভাবিক নিয়মে ঢেউ তো কারো কথা, সমুদ্রের ঢেউ কি কারো কথা শুনবে না, স্বাভাবিক নিয়মে তার যে জোয়ার ভাটার যে বা ঢেউয়ের যেটা ধাক্কা সেটা সে দিয়েছিল। কিং মুভস ব্যাক ইন ফিয়ার, তারপর রাজা ভয়ে সেখান থেকে পিছিয়ে চলে এসেছিলেন। দেখো আমরা লিখছি এই সূত্রগুলোর সাহায্যে গল্পটিকে। ওয়ান্স মানে কি এক সময়, ওয়ান্স আপন এ টাইম মানে কোনো এক সময়, দেয়ার ওয়াজ এ কিং, একজন রাজা ছিলেন, হু ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ পাওয়ার, যে তার ক্ষমতা সম্পর্কে ভীষণ গর্বিত ছিল। হি টোল্ড এভরি ওয়ান, তিনি মানে প্রত্যেককে বা সবাইকে বলতেন দ্যাট হি কুড কন্ট্রোল এভরিথিং অন দ্য আর্থ, যে তিনি পৃথিবীতে সব কিছুই কন্ট্রোল করতে পারেন। ওয়ান ডে টু শো হাউ পাওয়ারফুল হি ওয়াজ, তো একদিন যে তিনি কতটা পাওয়ারফুল, কতটা শক্তিমান সেটা দেখানোর জন্য হি টুক হিজ কার্টিয়ার্স টু দ্য সি শোর, তার সভাসদদের, কার্টিয়ার্স বলতে সভাসদদের, তার মানে রাজপ্রাসাদের যে সমস্ত লোকজন থাকেন তাদেরকে নিয়ে একটা সমুদ্রের তীরে আসলেন। হি অর্ডার্ড দ্য ওয়েভস টু মুভ ব্যাক, তিনি ঢেউকে মুভ ব্যাক মানে ফিরে যেতে নির্দেশ বা আদেশ দিলেন। বাট টু এভরিওয়ান সারপ্রাইজ, কিন্তু প্রত্যেককে অবাক করে দিয়ে দ্য ওয়েভস ল্যাশড অ্যাট দ্য ফিট অফ দ্য কিং, মানে সমুদ্রের ঢেউ রাজার পায়ের কাছে এসে ধাক্কা দিয়েছিল। ল্যাশড বলতে কি ধাক্কা দেওয়া। দ্য কিং মুভড ব্যাক ইন ফিয়ার, রাজা ভয়ে সেখান থেকে চলে আসলো। দ্যাট মেড হিম রিয়েলাইজ দ্যাট দ্য নেচার অর গড
ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ইন দিস ওয়ার্ল্ড, এবং দ্যাট মেড বি রিয়েলাইজ, এবং এটা তাকে বুঝিয়েছিল বা রিয়েলাইজ করিয়েছিল যে এই পৃথিবীতে সবথেকে পাওয়ারফুল হচ্ছে প্রকৃতি, অর্থাৎ ঈশ্বরই হচ্ছে সবথেকে বেশি পাওয়ারফুল, তার থেকে পাওয়ারফুল আর কেউ নেই। ওকে, এটা হচ্ছে আমাদের গল্প, আমরা লিখলাম এখানে। এটা বাংলা অনুবাদ এখানে দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিওটিকে পজ করে বাংলাটা কিন্তু পড়ে নেবে। ওকে, তো এরপর দেখো আরও একটি দেওয়া আছে, অথবা দিয়ে যে কোনো একটি লিখতে হবে। সাপোজ ইউ হ্যাভ রেড আ ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চার স্টোরি রিসেন্টলি, সাম্প্রতিক মনে করো তুমি একটা অ্যাডভেঞ্চার স্টোরি মানে একটা দুঃসাহসিক গল্প পড়েছো একটি, ঠিক আছে, ইন্টারেস্টিং মানে যেটা খুব ইন্টারেস্ট আর কি, সেরকম একটা গল্প পড়েছো। এবার রাইট এ লেটার, তোমাকে একটা লেটার লিখতে বলা হচ্ছে ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80টা শব্দের মধ্যে লেটারটা লিখতে হবে। টু ইয়োর আন্ট, তোমার কাকিমাকে লিখতে হবে লেটারটিকে। ডিসক্রাইবিং দ্য স্টোরি অ্যান্ড টেলিং হার হোয়াই ইউ লাইকড ইট, যে গল্পটা তুমি পড়েছো সেটাকে বর্ণনা করে লিখতে হবে, এবং কেন তোমার সেটা পছন্দ হয়েছে সেটাও তোমাকে লিখতে হবে। তোমরা এটাকে লিখছি দেখো কীভাবে। প্রথমে ডান দিকে নিজের ঠিকানা, ইংলিশে লিখতে হবে অবশ্যই, নিজের ঠিকানাটা লিখবে এবং তারপর এখানে ডেট লিখবে, ঠিক আছে। এবার ডিয়ার আন্ট, যেহেতু আমরা কাকিমাকে চিঠিটা লিখছি, আই হোপ ইউ অ্যান্ড আঙ্কেল আর ডুইং ওয়েল, আমি আশা করি তুমি এবং কাকা ভালো আছো। ওকে, উই মিস ইউ হেয়ার, আমরা এখানে তোমাদেরকে মিস করছি। রিসেন্টলি আই হ্যাভ রেড অ্যাডভেঞ্চারাস স্টোরিজ, মানে সাম্প্রতিক আমি মানে দুঃসাহসিক গল্প পড়েছি। টুডে ইন দিস লেটার, আজকের এই চিঠিতে, আই উড লাইক টু টেল ইউ অ্যাবাউট অ্যান অ্যাডভেঞ্চার নোভেল, একটা দুঃসাহসিক উপন্যাস সম্পর্কে আমি তোমাকে বলবো। দ্য নোভেল ইজ চাঁদের পাহাড়, রিটেন বাই ফেমাস বেঙ্গলি রাইটার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এবং এই যে নোভেল উপন্যাস সেটা হচ্ছে চাঁদের, তার নামটা হচ্ছে চাঁদের পাহাড়, যেটা লিখেছেন মানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ইন দ্য বুক, মানে এই বইটিতে, আ ইয়াং বেঙ্গলি ম্যান নেমড শঙ্কর, এই বইয়ে একটা মানে মানে বাংলার একটা মানুষ, ঠিক আছে, যার নাম হচ্ছে শঙ্কর, এক্সপিরিয়েন্সেস অ্যাডভেঞ্চার্স ইন অ্যান আফ্রিকান ফরেস্ট, সে আফ্রিকার একটা জঙ্গলে তার একটা অ্যাডভেঞ্চার মানে দুঃসাহসিক কাজের একটা অভিজ্ঞতা মানে এই বইটার মধ্যে রয়েছে। দ্য স্টোরি ডিটেলস হাউ শঙ্কর অ্যান্ড আ পর্তুগিজ ম্যান নেমড ডিয়েগো আলভারেজ মেট অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার এক্সপ্লয়েটস, মানে হচ্ছে এখানে বলা হচ্ছে কি দ্য স্টোরি, মানে এই যে গল্পটাকে ডিটেলস, মানে গল্পটাকে ডিটেলস বর্ণনা করা হচ্ছে কি হাউ শঙ্কর, কীভাবে শঙ্কর এবং তার একটা পর্তুগিজ ম্যান, ঠিক আছে, যার নাম হচ্ছে কি ডিয়াগো আলভারেজ, এই দুজন কীভাবে মানে দুজনের মধ্যে সাক্ষাৎ হয়েছিল আর কি, সেটাই। ওকে, ইট রিকাউন্টস নিউমেরাস অ্যাকশনস সিকোয়েন্স দ্যাট মেক মি গ্যাস্প ফর এয়ার, অর্থাৎ এই যে বর্ণনাটা এখানে দেওয়া হয়েছে সেই বর্ণনাটা আমাকে ভীষণ মানে মানে ভীষণ আমি আনন্দ মানে খুব ভালো লেগেছে, সেটাই আমরা এখানে মানে সেটাই বলা হয়েছে, ঠিক আছে। এটার বাংলা অর্থ দেখো আমি এখানে তোমাদের জন্য লিখে দিয়েছি। এবার তারপর আরেকটু এখানে লেখা হয়েছে, কি লিখবে, আই অ্যাডোর দ্য বুক ফর ইটস অ্যামেজিং স্টোরি লাইন ডিসক্রাইবিং তারপর হচ্ছে ডেসক্রিপশানস ফ্যান্টাস্টিক ইমেজেস এটসেট্রা, মানে এই যে গল্পটি আমার খুব ভালো লেগেছে, কেন এর যে স্টোরি লাইন মানে স্টোরি যে ভালো লেখা হয়েছে সেটা খুব ভালোভাবে ডেসক্রিপশান মানে বর্ণনা করা হয়েছে, খুব ভালোভাবে ছবি দেওয়া হয়েছে এখানে। অ্যান্ড ইট অলসো টিচ মি ম্যানি থিংস, এবং এই গল্পটা থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। নো মোর টুডে, আজকে আর কিছু বলবো না। মোর ওয়েন উই মিট, যখন আমরা দেখা করবো তখন আরও অনেক কথা হবে। কনভে মাই রেসপেক্টস টু মাই আঙ্কেল, আমার কাকার প্রতি আমার সম্মান জানিও। আই হোপ টু সি ইউ সুন, আশা করছি তোমাদের সঙ্গে আমার খুব শীঘ্রই দেখা হবে। ইয়োর নেফিউ, তোমার ভাইপো, লিখে এখানে নিজের নামটা লিখবে। তারপর এখানে আর নিজের যে কাকিমার যেখানে তুমি চিঠিটা লিখবে আর কি, যেখানে আমরা চিঠিটা লিখবো সেখানকার এখানে পুরো ঠিকানা এবং ডেট এখানটা লিখতে হবে, ঠিক আছে। এটার বাংলা অনুবাদ এখানে দিলাম আমরা, বাংলাটা তোমরা ভিডিওটিকে পজ করে দেখে নিতে পারো, পড়ে নিতে পারো। ওকে, এবং এই সমস্ত প্রশ্নদের পিডিএফ আমাদের অ্যাপের মধ্যে থাকবে, অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। পিডিএফগুলো পেইড কোর্সের মধ্যে থাকবে। প্রথমে তোমাদের পিডিএফ অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে ইনস্টল করতে হবে এবং তারপর রেজিস্টার করতে হবে। নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, স্টেট, সিটি মানে এলাকার নাম লিখবে আর পাসওয়ার্ড দেবে নিজের মতো, তারপর রেজিস্টার করবে। পরের বার সেম ফোন নাম্বার সেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তোমরা অ্যাপের মধ্যে যে সমস্ত ফ্রি কোর্স রয়েছে সেগুলো ব্যবহার করতে পারো, এবং পেইড কোর্সের মধ্যে এর পিডিএফগুলো থাকবে। প্রথমে তোমাদের পেমেন্ট করে তারপর পিডিএফগুলোকে ডাউনলোড করতে পারবে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।